রাজধানীর কেরানীগঞ্জ ও যাত্রাবাড়িতে দুর্বৃত্তের হামলায় মোট ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের আগানগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাত করলে সীমা বেগম নামে এক নারী নিহত হন। স্বজনরা জানান, সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে কোচিং থেকে বাসায় ফেরার সময় সীমা বেগমকে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ বলছে, ছিনতাই নয়, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় মোহাম্মদ ইমাম হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া পূর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে যাত্রাবাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া রাত 7টার দিকে ওয়ারের বনগ্রাম এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন আবু কায়সার নামে এক জুতা ব্যবসায়ী। চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাবল মোড়িংয়ের বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল এবং এসআই জামিল। পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের ধরতে যায় পুলিশ। এ সময় 2 পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। পরে 3 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দেশীয় অস্ত্র ও 2 লাখ টাকা জব্দ করা হয়। পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি সহ 30টির বেশি মামলা রয়েছে। 2 মাস আগেও একই এলাকা থেকে আটক হয়েছিলেন তারা। জামিন পেয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। মেন টাইম কিছু ওদের এই সাঙ্গপাঙ্গ নিয়ে পলানোর চেষ্টা করে। ওরা 3 জনকে ধরতেও সক্ষম হয় ওদের ধস্তাধস্তির এক পর্যায়ে। তো আমাদের সাব ইন্সপেক্টর 2 জন ইনজুর্ড হয়। জামিলের হাতে বাম সাইডে প্লাস কান কেটে গেছে। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সরকারের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি উন্নতির কথা বলা হচ্ছে, বিশেষ অভিযানও চলছে। কি অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির? আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, দেশের যখন সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারেই তলানিতে, তখনই কিন্তু অপারেশন ডেভিল হান্ট এবং তারই সঙ্গে আমরা দেখেছি যে গত পরশুদিন আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মধ্যরাতে রাত 3টার সময় সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং ডিএমপি কমিশনারও বলছিলেন সব মিলিয়ে। এবং আমরা যে 5 থেকে 6টি খবর শুনলাম ঢাকা সহ সারা দেশে প্রত্যেকটি জায়গায় পুলিশ কাজ করতে গেলে তাদেরকে আঘাত করা হচ্ছে। একই সঙ্গে দেশের যে চলমান পরিস্থিতি, ছিনতাইকারীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অস্ত্র দিয়ে আঘাত করছে, হত্যা করা হচ্ছে, সব মিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অবনতির দিকেই এখন পর্যন্ত রয়েছে। আগস্টের পর থেকে সেটি আর খুব বেশি উন্নতি হয়নি, এই পরিসংখ্যানগুলি কিন্তু তার প্রমাণ। সেই ক্ষেত্রে একটি ঘটনা হচ্ছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছে, 2 জনকে উত্তরায় ছিনতাইকারীকে তাদেরকে কিন্তু জনগণ তাদেরকে মারধর করে তারপর পুলিশ তাকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে ভর্তি করেছে। জনগণ তাদের জায়গা থেকে কতটা ক্ষুব্ধ সেটির আরেকটি প্রমাণ হচ্ছে, গত 3 থেকে 4 দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অবনতি যাতে ঠেকানো যায়, সেটিকে যাতে রোধ করা যায়, সেই জন্য তারা কিন্তু পথে নেমেছে, সড়কে নেমেছে, রাস্তা অবরোধ করছেন, তারা আন্দোলন করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যাতে ঠিকমতো কাজ করেন। এবং একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টারও তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন। যদিও সেই রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে পরবর্তী দিন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা জোরভাবে তারা মাঠে নেমে। আমরা দেখেছি যে গতকালকেও র্যাব থেকে শুরু করে এমনকি বিজিবি, পুলিশ তারা কিন্তু মাঠে, সেনাবাহিনী আগে থেকে কাজ করছিল, তারা কিন্তু মাঠে নেমেছে, তারা সারা দিন রাত চেকপোস্ট বাড়িয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি গতকালকেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং ডিএমপি কমিশনার গতকালকে যেটি বললেন সেখানেও কিন্তু অনেকটা স্পষ্ট যে তারা কিছুটা হিমশিম খাচ্ছে। হিমশিম খাওয়ার কারণগুলো কি, তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এক একটি বাহিনী
বাহিনীর আমরা দেখছি যে এক একটি নামে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। প্রতিদিন একটি বিষয় হচ্ছে শত শত আমরা দেখছি ছিনতাইকারী বা বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করা হচ্ছে, কিন্তু তারপরেও লাগাম টানার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে দুটি বিষয় দাঁড়িয়েছে। একটি বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরমভাবে ক্ষুব্ধ। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে যাই বা এই ধরনের সংবাদ সংগ্রহ করতে যাই তখনও কিন্তু তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ সন্ধ্যার পরে নিরাপদে বের হবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ অপরাধে যারা রয়েছে তাদের হাতে একেবারে প্রকাশ্যে রামদা, ছুরি, এমনকি পিস্তল পর্যন্ত দেখা যাচ্ছে, যার ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখনও কাটছে না। এবং একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারাই মাঠে রয়েছে তারা যে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে সেটিও কিন্তু জনগণ দেখতে পাচ্ছে না। বার্তাকক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে দুপুরে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রাতেই নতুন ছাত্র সংগঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্রনেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। জানা গেছে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। এছাড়া নতুন এই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায়ের কথা জানিয়ে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সুসংহত করতে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে ভূমিকা রাখা বেশি প্রয়োজন। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে বিজয়ের পর ৮ আগস্ট ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তথ্যসহ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠনের সিদ্ধান্ত এলে গুঞ্জন ওঠে দলটির শীর্ষস্থানীয় নেতৃত্বে যাচ্ছেন নাহিদ। অবশেষে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। বলেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো ব্যর্থ। সেই আকাঙ্ক্ষা পূরণে তাই রাজপথে থাকাকে জরুরি মনে করছেন তিনি। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তবে দলে কোন ভূমিকায় যাচ্ছেন সে বিষয়ে ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার দিন জানা যাবে বলে জানান তিনি। এদিকে এখনো সরকারে থাকছেন ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরও শক্ত হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আন্দোলনের পরে এবং একই সাথে ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাতে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সভায় সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুপুরে শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে ঢোকেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে তাকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন। এ ঘটনায় শিক্ষকরা প্রতিবাদ করেন এবং
ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা জানান। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আমরা আমাদের শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। আমরা মনে করছি যে এই হল ভেঙে করার নির্দেশটা এই আন্দোলনকে দীর্ঘায়িত করার এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, শিক্ষার্থীরা এখন কি হলেই আছেন নাকি সবশেষ কি জানিয়েছেন তারা? সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। আমরা সকাল ভোরেই এসেছি, এখানে এসে আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বাড়িতে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে হল বন্ধ এবং একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পরেই তারা সকাল থেকেই হল ত্যাগ করছেন। তারা যেটা বলছেন যে পরিবারের চাপে পরিবার থেকে বারবার করে ফোন দিচ্ছে হল ত্যাগ করার জন্য। এর পাশাপাশি আসলে হলে থাকাটাও একটা নিরাপত্তাহীনতার বিষয় রয়েছে। আর এর পাশাপাশি তো কর্তৃপক্ষ হল বন্ধ ঘোষণা করেছে। সব মিলিয়ে তারা আসলে হল ত্যাগ করছেন। তবে এর পাশাপাশি তারা যেটা বলেছেন যে তারা হল ত্যাগ করলেও কিন্তু আন্দোলনের সাথেই রয়েছেন, তারা আন্দোলনের সাথেই থাকবেন এবং আন্দোলনের মধ্যেই থাকবেন যত সময় না তাদের যে 6 দফা রয়েছে 6 দফা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের যে দাবিটা আছে যে কুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবি, কুয়েটের ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ, তারা যে 6 দফা দাবি করেছেন তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। অপরদিকে কর্তৃপক্ষ সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হল ত্যাগের। এখনো 10টা বাজতে ঘণ্টাখানেক সময় বাকি আছে। তবে এর মধ্যে যারা ত্যাগ করবেন না তারপরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে যারা হলে রয়েছেন তাদের বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেবেন বা সিদ্ধান্ত নেবেন কিনা সেটা 10টার পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি, আমরা সকাল থেকে যেটা দেখছি, আমরা দেখছি যে বিভিন্ন হল থেকেই কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করছেন। আর সব মিলিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসের যে অবস্থা, আমরা আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেমন উচ্ছ্বাস থাকে, শিক্ষার্থীদের পদচারণা যেমন মুখরিত থাকে, সেই অবস্থাটা কিন্তু আসলেই গত কয়েকদিন ধরেই নেই। অনেকটাই থমথমে বা যে স্বাভাবিক যে অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা কিন্তু 18 ফেব্রুয়ারির পর থেকেই নেই। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এই যে আমরা যে ক্যাম্পাসের যে অবস্থা, যে স্বাভাবিক যে অবস্থা, সেই স্বাভাবিক অবস্থায় অনেকটাই নেই। অনেক শিক্ষার্থীরাই ক্যাম্পাস ত্যাগ করছেন। আর যারা এখনও ত্যাগ করেনি তাদের বিষয়ে হয়তো বা কর্তৃপক্ষ 10টার পরে সিদ্ধান্ত নেবে তারা কি করবে কি করবে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন AHM শামীমুজ্জামান। জনগণকে খেপিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় বিএনপি নেতারা এই 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা নেওয়া হয়নি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জানান বিএনপি মহাসচিব। বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসান দরকার। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শক্ত হাতে সরকার পরিচালনা করা উচিত, যেন কারো প্রতি পক্ষপাতের অভিযোগ না ওঠে। কিছু মানুষ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান, অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার। সেই সুযোগকে আজকে আবার
ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন করেন। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতাদের নির্বাচিত করেন কাউন্সিলররা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনের দাবি স্বাভাবিক বিষয়। নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক পরিবেশ। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, এমন মন্তব্য করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে সবারই ক্ষতি হবে। মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মঙ্গলবার এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সভা স্মরণে এক আলোচনা সভাও দোয়ার আয়োজন করে রাওয়া ক্লাব কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও আশঙ্কা করছেন তিনি। মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সবাই একে অপরের বিরুদ্ধে বিষাদগারে ব্যস্ত, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। সংগঠনটি জানায়, গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও নিখোঁজ।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবির সাবেক 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির। বলেন, ট্রাইব্যুনালে সঠিক বিচার প্রত্যাশায় স্বজনরা। অভিযোগগুলো দায়ের করেছে, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফরমাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন। সকাল 8:45টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ভোরে ভবনটির আগুন লাগার পর তা 4র্থ তলা থেকে 10 তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে। নিয়ন্ত্রণে আছে, আমরা 7:35 আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। হতাহত আমরা এখনো খবর পাইনি, আমার মনে হয় বা আমরা আশা করছি কোনো হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি আমাদের টার্ন টেবল ল্যাডারের মাধ্যমে। বিশেষায়িত হাসপাতালের চাপ কমাতে রাজধানীর 100 ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র করছে সরকার। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মিলবে চিকিৎসা। বিনামূল্যে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ আর ওষুধ। কম খরচে থাকছে রোগ নির্ণয়ের ব্যবস্থাও। স্বাস্থ্য বিভাগ বলেছে 6 মাসের মধ্যেই চালু হবে এই সেবা। প্রায় 2.5 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। বিপুল এই জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই বললেই চলে। ফলে প্রতিদিন হাজারো রোগী ছোটখাটো সমস্যা নিয়েও ভিড় করেন বিশেষায়িত বিভিন্ন হাসপাতালে। এতে গুরুতর রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। রাজধানীর 129টি ওয়ার্ডের 100টিতে চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিটিতে 5 জন চিকিৎসক ছাড়াও থাকবেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট। ইসিজি সহ থাকবে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহের ব্যবস্থা। ফার্মেসি থেকে প্রায় 150 ধরনের জরুরি ওষুধ মিলবে বিনামূল্যে। একটা উদাহরণ তৈরি করা বাংলাদেশে যে আসলে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ যদি নিশ্চিত করা যায়, সেটা আসলে সামগ্রিক ওষুধ বাজারে এবং মানুষের ঘাট থেকে আসলে যে আউট অফ পকেট যেটা বারবার বলি, এটা সরানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ইন্টারভেনশন হচ্ছে ওষুধকে বিনামূল্যে দিয়ে দেওয়া। হেলথ ইজ এ পাবলিক গুড, এই ডিক্লারেশনের একটা স্টেপ হচ্ছে আসলে এই রেফারেল সিস্টেম, যেটার মধ্য দিয়ে আসলে এটাকে বাস্তবায়ন করা বা দৃশ্যমান করার চেষ্টা করা হবে। প্রয়োজনে রোগীকে বিশেষায়িত হাসপাতালে পাঠাবে সেবাকেন্দ্রগুলো, আর দিনে এসব কেন্দ্রে কমপক্ষে 100 জন সেবা পাবেন। ধারাবাহিকভাবে সব শহরে এই সেবা চালু করতে চায় সরকার। এটা আসলে 2 দিক থেকেই সুবিধা। একে হচ্ছে মানুষ তার দোরগোড়ায় সেবাটা পাচ্ছে, দ্বিতীয়ত আবার তিনি সেখান থেকে যখন হাসপাতালে যাচ্ছেন সত্যিকারের প্রয়োজনে, এখন যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওটা আসলে সত্যিকারের প্রয়োজন না, অতএব বিশেষজ্ঞের সেবাটা তখন যার প্রয়োজন তিনি পাচ্ছেন, আর মানুষ তার দোরগোড়ায় প্রাথমিক সেবাটা পাচ্ছেন। সো এই জিপি বেসড রেফারেল সিস্টেমটা আমাদের ধারণা যে নগর স্বাস্থ্যে আসলে একটা বড় ধরনের পরিবর্তন করতে পারবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মফস্বলে 14,000 কমিউনিটি ক্লিনিক আছে। অনেক দেরিতে হলেও এবার তা চালু হতে যাচ্ছে শহরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বাজেট আগামী জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন। রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% ঘরে নামিয়ে আনা হবে বলেও আশা করেন তিনি। উপদেষ্টা বলেন, রোজার নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, ডাল, চিনির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রোজার সময় যাতে দাম না বাড়ে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাকা পাঠানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে হলে সেটা দেখার বিষয়, তবে আর্থসামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই।
এনজিও ব্যুরো কোনো সমস্যা পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভাইজ বাজেট তো আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে। আর ওই বাজেট আমরা করব, জুনের বাজেট দেব। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে পার্কিং ইজারা নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন ও সিডিএ। বিচ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সিডিএ এর সাথে আলোচনা না করেই ইজারার নিয়োগে দরপত্র চেয়েছে প্রশাসন। তবে সিডিএ বলছে পার্কিং ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। দুই কর্তৃপক্ষের টানাটানিতে সৈকত নিয়ে সমন্বিত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও ব্যবস্থাপনা ঢেলে সাজাতে গত ডিসেম্বরে একযোগে কাজ শুরু করে সিডিএ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। তবে ভেস্তে যেতে বসেছে সেই সমন্বিত উদ্যোগ। এ মাসের শুরুতে সৈকত এলাকায় পার্কিং ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। তাতে আপত্তি জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ। তাদের দাবি, ইজারাদার নিয়োগ দিলে ক্ষতিগ্রস্ত হবে পার্কিং সহ সৈকতের 6 কিলোমিটার এলাকার উন্নয়ন প্রকল্প। প্রজেক্টের কাজ শেষ হয় না, আমরা কাউকে হ্যান্ড ওভারও করি না, বা আমাদের জায়গায় রিস্ক ম্যানেজমেন্ট কমিটির নাম দিয়ে আসলে এটা করা উচিত হয় না আর কি। এটা সমন্বয়ে একটা অভাব হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য পার্কিং ইজারার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। কর্মকর্তাদের দাবি, জেলা প্রশাসনের এই এখতিয়ার রয়েছে। বিচ ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের যে মিটিংটি হয়, সেই মিটিংয়ে আমরা কিন্তু সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাপনার বিষয়টিও আমরা সামনে এসছে। সিটি কর্পোরেশন বলেন বা আপনার সিডিএর যে প্রতিনিধি, সবাই কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত থাকেন। দুই সংস্থার মুখোমুখি অবস্থানে বিপাকে সিটি কর্পোরেশন। সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ নেয়ার কথা বলছেন মেয়র। একটা বিজ্ঞাপন বোধহয় দিয়েছে পার্কিং করে, আমি বলেছি এটা না করে আমরা 3টা সংস্থা বসে আবার কথা বলবো এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি করে দিচ্ছি। আমরা আমাদের মধ্যে কেউ না কেউ নিয়ে সেটা আমরা পরিচালনা করব, মানে কেউ যাতে হঠাৎ করে এই 3 গ্রুপের বাইরে যাতে না যায় আর কি। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে পতেঙ্গা সৈকতের ভৌত অবকাঠামোর কাজ শেষ, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও গ্যাস সংযোগ পাননি ঢাকার 2 উপজেলা দোহার নবাবগঞ্জের বাসিন্দারা। তাদের অভিযোগ, সাবেক জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। গ্যাস সংযোগ না থাকায় গড়ে উঠছে না বড় বড় শিল্প কারখানা। বাসাবাড়িতে বাড়তি খরচ করে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। তবে এই বিষয়ে ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। দোহার ও নবাবগঞ্জ নিয়ে ঢাকার 1 নম্বর সংসদীয় আসন। তবে দীর্ঘদিনেও গ্যাস সংযোগ না পাওয়ায় হতাশ এই 2 উপজেলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা গ্যাস সংযোগের আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন। এ কারণে বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনে ব্যবহার করতে হচ্ছে তাদের, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এত উন্নত জায়গা একটা, এইরকম জায়গার মধ্যে যে গ্যাসটা নাই, সাপ্লাই গ্যাসটা সরকারের থেকে, এটা ভাবলে মানে খুব খারাপ লাগে। অনেক সরকার আসে, কথা দেয় গ্যাস দিব বলে কেউ দিতেছে না। আশেপাশে অনেক দূর দূর জায়গায় গ্যাস আছে, সাপ্লাই গ্যাস, কিন্তু আমরাই পাচ্ছি না। গ্যাস সংযোগ মিললে দুর্ভোগ কমার আশা স্থানীয়দের। সেই সাথে এই 2 উপজেলায় নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন তারা। সমাজে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যদি এই বিষয়টি নিয়ে এগিয়ে আসে, তাইলে আমার মনে হয় আমাদের এই মা বোনদের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, এই দাবিটি পূরণ হবে। গ্যাস সংযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের আশ্বাস উপজেলা প্রশাসনের। তবে বিষয়টি সময় সাপেক্ষ। আসলে এটির প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা আমরা ঊর্ধ্বতন ফোরামে যখন আলোচনা হবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে দোহারবাসীর যে প্রাণের দাবি বিষয় তাদেরকে আমরা অবহিত করব। 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে দোহার এবং 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। আর 2 উপজেলায় বাসিন্দা প্রায় 6 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজেকের ইতিহাসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পর্যটন উদ্যোক্তারা। বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর শঙ্কা তাদের।
তবে ভবিষ্যতে বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনের দাবি ক্ষতিগ্রস্তদের। সাজেকের রুইলুই পাড়া এখন শুধুই ধ্বংসস্তূপ। সোমবারের আগুনে পুড়ে গেছে শতাধিক রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি। পুড়েছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষের স্বপ্ন। আকস্মিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে পর্যটন উদ্যোক্তারা। আমার এখানে 5টা রিসোর্ট ছিল, তো দুর্ভাগ্যজনকভাবে 5টাই কালকে পুড়ে গেছে। তো 5টা রিসোর্ট এখানে পুড়ে গেছে, তাও প্রায় এবারে 6 কোটি টাকার, 5 থেকে 6 কোটি টাকার মতো হয়েছে। আগুন এসে উঠাও পড়ে গেছে, ব্যাগটাও পড়ে গেছে, কিছু নাই। আমি এখন শূন্য। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে পড়েছেন রিসোর্ট ও কটেজ মালিকরা। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার স্টেশনের দাবি তাদের। এই পর্যটনকে বাঁচাতে হলে, এই সাজেকটাকে বাঁচাতে হলে অবশ্যই এটা বিশেষ বিবেচনায় ফায়ার স্টেশন ব্যবস্থাপনা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাজেকে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছিল ফায়ার সার্ভিস। জায়গার অভাবে তা সম্ভব হয়নি। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জায়গার অভাবে স্টেশনটা করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে জায়গা দেয়, আমরা অচিরেই এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ গ্রহণ করব। পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজেকের পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, প্রশাসনের ঊর্ধ্বতন কেউ কি সেখানে এসেছে? ক্ষয়ক্ষতি সম্পর্কে কি কিছু জানা গেছে? তমা, আমি আপনাকে ক্ষয়ক্ষতির বিষয়ে জানার আগে কিন্তু একটু জানাতে চাই, এখানে কিন্তু একদম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে যারা একটু বড় ব্যবসায়ী তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন সরাসরি যাকে দেখাচ্ছি তিনি হচ্ছেন রূপা চাকমা। তিনি গত 5 বছর ধরে সাজেকে কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করছে, অর্থাৎ বিভিন্ন ধরনের চাল সহ এখানে যারা পর্যটক আসতো তাদেরকে কিন্তু এখানকার পাহাড়ি যে সবজি, সেই চাষাবাদ, সেই জিনিসগুলো কিন্তু তিনি এখানে কিন্তু বিক্রি করতো এবং তিনি কিন্তু পুরো নিঃস্ব হয়ে গেছে। তিনি আমাদের কাছে বলেছেন যে গত পরশুদিনে সোমবারে যে আগুন, সে আগুনে তার অনেক টাকা ক্ষতি হয়েছে। গত 5 বছর ধরে এই দোকানটা চালিয়ে কিন্তু তার জীবিকা সে চালাতো, কিন্তু এখন তিনি প্রায় নিঃস্ব। রূপা চাকমার মতো এখানে প্রায় অনেক রিসোর্ট মালিক, কটেজ মালিক, একই সাথে যারা দোকানের সাথে জড়িত তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে 36টি পরিবার, লুসাই এবং ত্রিপুরা পরিবার, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সংবাদে যেরকম বলেছিলাম, আসলে সাজেকে এর আগে অনেক অগ্নিকাণ্ড হয়েছিল, কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম। বলা হচ্ছে সাজেকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাটি কিন্তু এবার হয়েছে। আজকে কিছুক্ষণ পরে এখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত স্থানীয় পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি পরিবারকে 7,500 করে যে চেক দেওয়া হবে, 7,500 টাকা করে, এবং একই সাথে তাদেরকে 30 কেজি করে চাল দেওয়া হবে। এবং আজকে বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ চাকমা, তার কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে। একই সাথে এখানে জেলা প্রশাসন বা অন্যান্য প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরে সাজেকে আসবেন এবং সকাল 10টা বাজে আমরা যতটুকু শুনতে পেয়েছি, এই যারা আগুনে ক্ষতিগ্রস্ত, যারা শিব মন্দির এবং এই যে স্থানীয় গির্জায় আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে কিন্তু এখানে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ পরেই সেটা দেওয়া হবে বলে এখানে বাগাচির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা ত্রাণ বিতরণের বিষয়টা হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এখানে যারা নিঃস্ব হয়েছে তাদের অনেকে যারা একাধিক রিসোর্টের মালিক, তারা বলছে তাদের একেবারে প্রায় অনেকে 2 থেকে 2.5 কোটি টাকা, কারো 5 কোটি টাকার কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আর্থিক ক্ষতি পোষণ হচ্ছে এখানে তারা যে বিষয়টা দাবি করছে যে এই মুহূর্তে আসলে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, এরকম অগ্নিকাণ্ড ঘটনা যদি ভবিষ্যতে না হয়, সে কারণে সাজেকে একটি ফায়ার স্টেশন স্থাপন করা খুবই জরুরি। এবং আজকে যে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসবেন, তাকেও তারা এই দাবিটা জানাবেন যাতে এই ধরনের বিপর্যয় যাতে ভবিষ্যতে না হয়। জলাধার নির্মাণের পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য তারা দাবি জানিয়েছে। এই ছিল আসলে রুলিপাড়া থেকে আর সাজেকে আগুন পরবর্তী সব শেষ। সাজেকের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।